2025-26 অর্থ বছরের জন্য 2,30,000 কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি অনুমোদন নেওয়া হবে না দীর্ঘমেয়াদী প্রকল্পে। মেহেরপুরে ঘণ্টাব্যাপী কালবৈশাখী ঝড়ের তাণ্ডব, উপড়ে পড়েছে গাছপালা ও বসতঘর, আম লিচু সহ উঠতি ফসলে ব্যাপক ক্ষতি। কোরবানির ঈদ ঘিরে গরু মোটাতাজা করছেন ময়মনসিংহের খামারিরা, চাহিদার চেয়ে বেশি পশুপালন, অনলাইনে চলছে বেচাকেনা। এবং অনুকূল আবহাওয়ায় পঞ্চগড়ে মরিচের বাম্পার ফলন, চলছে সংগ্রহ ও শুকানোর কাজ, বাজারে আশানুরূপ দাম না পাওয়ায় হতাশ কৃষকরা। দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নাসি। এবার থাকছে বিস্তারিত। আগামী 2025-26 অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আকার 2,30,000 কোটি টাকা চূড়ান্ত করেছে পরিকল্পনা কমিশন। চলতি অর্থ বছরের সংশোধিত এডিপির আকার 2,16,000 কোটি টাকা। উন্নয়ন বাজেটে বরাবরের মতো এবারও বড় 5 খাতেই 70% বরাদ্দ দেওয়া হয়েছে, যার মধ্যে শুধু পরিবহন ও যোগাযোগ খাতেই 25% বরাদ্দ পেয়েছে। রোববার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত এনইসি সভায় উন্নয়ন বাজেট চূড়ান্ত করা হয়। পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ এনইসি সভা শেষে এই তথ্য নিশ্চিত করেছেন। অপ্রয়োজনীয় ব্যয় কমাতে চলতি অর্থ বছরের মূল এডিপি থেকে 35,000 কোটি টাকা কমিয়ে এবার বার্ষিক উন্নয়ন কর্মসূচির আকার ধরা হয়েছে 2,30,000 কোটি টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে 1,44,000 কোটি এবং বৈদেশিক ঋণ থেকে 86,000 কোটি টাকা। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে চতুর্থ দিনের মতো নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে তার সমর্থকরা। তারা সচিবালয় অভিমুখে লং মার্চও করেছেন। তালা লাগিয়ে দিয়েছেন নগর ভবনের বিভিন্ন গেটে। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগের দাবিও করেন আন্দোলনকারীরা। হাসান আল মাহমুদের রিপোর্ট। ইশরাক হোসেনকে মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবি নিয়ে রোববার সকালে বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে নগর ভবনে আসেন নেতাকর্মীরা। ইশরাকের পক্ষে স্লোগান দিতে থাকেন তারা। আন্দোলনকারীরা নগর ভবনের সবকটি ফটকে তালা ঝুলিয়ে দেন। নির্বাচিত নগরপিতা না থাকায় নাগরিক সেবা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেন তারা। জনাব ইশরাক হোসেন, যিনি একজন নির্বাচিত মেয়র, যাকে প্রজ্ঞাপন জারি করে শপথ গ্রহণের প্রস্তুতি নেওয়ার জন্য বলা হয়েছিল, আমরা পরক্ষণেই ষড়যন্ত্র দেখতে পেলাম। এটা জাতির জন্য দুঃখজনক। ইশরাক হোসেনের জনপ্রিয়তাকে ভয় পেয়েই দায়িত্ব বুঝিয়ে দিতে গড়িমসি করছে বলেন বিএনপি নেতাকর্মীরা। তারা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও সচিবের পদত্যাগ দাবিও জানান। যেহেতু অনেক গণতন্ত্র আনার জন্য অনেক রক্ত দেওয়া হয়েছে এবং কোর্টের মাধ্যমে রায় হয়েছে যে জনতার মেয়র ইশরাক, তার রায়টা বাস্তবায়ন করা হোক। আমি আসিফ নজরুলকে বলবো। দুপুরে লং মার্চ নিয়ে সচিবালয়ের দিকে যান নেতাকর্মীরা। গুলিস্তান, গোলাপ শাহ মাজার, পল্টন, হাইকোর্ট মোড় ঘুরে নগর ভবনে এসে শেষ হয় এই কর্মসূচি। প্রতিদিন বেলা 11টা থেকে 3টা পর্যন্ত অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ইশরাক সমর্থকরা। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। শিক্ষার্থী সাম্য হত্যায় জড়িতদের গ্রেফতার ও বিচার দাবিতে আজও নানা কর্মসূচি পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। সুষ্ঠু বিচারের লক্ষ্যে দলাদলির ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান। আর রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ শেষে শাহবাগ থানা ঘেরাও করে শিক্ষার্থীরা। সাম্য হত্যার ন্যায় বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান তারা। আরও জানাচ্ছেন তন্দ্রা তারুণ্য। শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে স্লোগানে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সবার দাবি একটাই, হত্যায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে ন্যায় বিচার করা। 48 ঘন্টার আলটিমেটাম শেষে রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ করেন সাধারণ শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, ঘটনার প্রায় 5 দিন পেরিয়ে গেলেও জানা যায়নি রহস্য। হত্যাকারীরাও ধরাছোঁয়ার বাইরে। এই ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করা হলেও ঘটনার কুলকিনারা করতে ব্যর্থ প্রশাসন। তারা আমাদেরকে আশ্বস্ত করেছিল 48 ঘন্টার মধ্যে তারা আমাদেরকে একটা সমাধান দিয়ে দিবে। আজকে এখন 12টা বাজার 20 মিনিট বাকি আছে। আমরা জানতে চাই, আমরা কি সমাধান পেলাম? আমাদের শিক্ষার্থীর অবস্থান কোথায়? শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষকরা।
বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান তারা। আমরা এটার একদম দৃষ্টান্তমূলক শাস্তি চাই, সেই প্রতিবাদের জন্য আমরা এখানে এসেছি। নিরাপদ বিশ্ববিদ্যালয় চাই, সেজন্য আমরা এখানে এসেছি। এ সময় রাজনৈতিক দলাদলির ঊর্ধ্বে থেকে সুষ্ঠু বিচারের লক্ষ্যে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান উপাচার্য। রাজনৈতিক দলাদলির ঊর্ধ্বে উঠে সবাইকে সাথে নিয়ে এই মর্মন্তুদ হত্যাকাণ্ডের বিচার দ্রুততম সময়ে করতে, এবং এই ব্যাপারে আমাদের তরফ থেকে যা করণীয় আমরা করব, আপনার তরফ থেকে যা করবেন সেটা আপনি করবেন, এবং সবাই মিলে আমরা পুলিশের সহযোগিতা চাই। আমরা এখন পর্যন্ত গতকালকেও যা দেখেছি, পুলিশ কিছু অগ্রগতি করেছে। এ সময় সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান সাম্যের পরিবার। বিচারের নামে কোনো প্রহসন যেন না হয়, রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য যাতে কালক্ষেপণ করা না হয়, শিক্ষার্থীদের যাতে উত্তেজিত করে কোনো ফায়দা হাসিলের চেষ্টা না করা হয়, এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানাচ্ছি। সমাবেশ শেষে সাম্য হত্যাকাণ্ড তদন্তে অগ্রগতি না থাকায় অবহেলার অভিযোগ তুলে শাহবাগ থানা ঘেরাও করেন সাধারণ শিক্ষার্থীরা। সাম্য হত্যার ন্যায় বিচার নিশ্চিত, ক্যাম্পাসকে নিরাপদ রাখতে সব ধরনের ছাত্র সংগঠনের সহাবস্থান জরুরি বলেও জানান শিক্ষার্থীরা। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা। দূরপাল্লার বাসে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি ইতিমধ্যে শুরু হয়েছে, তবে এখনও কাউন্টারে টিকিট প্রত্যাশীদের চাপ নেই। গাবতলী টার্মিনালের কাউন্টারগুলোতে অলস সময় পার করছেন বাস কর্মীরা। কাউন্টার ম্যানেজাররা বলছেন, ঢাকার ভেতরে অধিক কাউন্টার এবং পদ্মা সেতু হওয়ায় গাবতলীতে আগের মতো যাত্রীর ঢল দেখা যায় না। মোহাম্মদ আলাউদ্দিনের প্রতিবেদন। আসন্ন ঈদুল আজহা সামনে রেখে গেল 16 মে থেকে চলছে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি। বাস মালিকদের সংগঠন বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী ভোর 6টা থেকে বিকেল 5টা পর্যন্ত দেয়া হচ্ছে টিকিট। তবে আগাম টিকিটের চাহিদা খুব একটা নেই, এতে অলস সময় পার করতে দেখা যায় গাবতলী বাস টার্মিনালের কাউন্টার ম্যানেজারদের। জানান, ঢাকার ভেতরে অনেক কাউন্টার হওয়ায় টিকিট প্রত্যাশীদের চাপ নেই। 4 ভাগের 1 ভাগ যাত্রী আসে, সেই চাপ নাই। আগে যেভাবে আসতো চাপের, যেহেতু কোনো গাড়িতে সিট পাইতো না, পেতো না, এখন অ্যাভেলেবল সিট পাবে। ঢাকা সিটির ভিতরে বিভিন্ন জায়গায় কাউন্টার, বিভিন্ন জায়গার পদ্মা সেতু হয়ে চাপটা কমে গেছে, এই জন্য পদ্মা হয়ে অনেকে চলে যায়। যেমন আবদুল্লাপুরের থেকে সাড়ে গাড়ি, সারা ঢাকার সিটি সব জায়গায় কাউন্টার, সব জায়গা থেকে গাড়ি চলে, এই জন্য গাবতলীর এই অবস্থা। পদ্মা সেতু হওয়ায় এখন আর গাবতলী আসেন না দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের যাত্রীরা, তাই ঈদ যাত্রায় এই টার্মিনালে আগের মতো ভিড় থাকে না বলে জানান তারা। পদ্মা সেতু হওয়ার পরে এখন ওই শহরের যাত্রী পদ্মা সেতুতে যায়, এদিক দিয়ে যাত্রী খুব কম। গাবতলী কোনো লোক আসে না, কোনো যাত্রী আসে না, কোনো মাল আসে না। গাবতলী একসময় খা এই জায়গায় যাত্রী টাপ টুপ করছে, এখন নাই। আর গাবতলী আগের মতন গাবতলী নাই, এখন মালিকের আছে 10টা গাড়ি, সে 2 গাড়িও ছাড়তে পারতেছে। তবে 25 মে থেকে ঈদযাত্রীর চাপ বাড়বে বলে আশা করছেন বাস কর্মীরা। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রীর দেয়া নির্বাচনের তফসিল ও ট্যাক্সের সম্পদ বিবরণীতে অনেক কিছুই গোপন করা হয়েছে বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন। রোববার সকালে মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি ভবনে দুদকের আয়োজনে জেলা সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে সততা ও মূল্যবোধ বজায় রাখার লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, আজকের এই গণশুনানির উদ্দেশ্য কোনোভাবে কাউকে ছোট বা বড় করা নয়। আমরা অস্বীকার করি না আমাদের মাঝে দুর্নীতি কম বেশি রয়েছে। ঘুষ জ্ঞাতে ও অজ্ঞাতে কেউ টাকায়, কেউ দ্রব্যে গ্রহণ করে থাকি। ঘুষ দেয়া নেয়ার ক্ষেত্রে সাপ্লাই সাইড বন্ধ করে দিলে ডিমান্ড সাইড এমনিতেই বন্ধ হয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি। আমাদের আজকের যে এই গণশুনানি, এটার উদ্দেশ্য কোনোভাবেই কাউকে ছোট করা কিংবা কাউকে বড় করা নয়। এটা অস্বীকার আমরা করি না যে আমাদের মধ্যে কম বেশি দুর্নীতি রয়েছে। ঘুষ জ্ঞাতে অজ্ঞাতে, কেউ টাকায়, কেউ দ্রব্যে গ্রহণ করে থাকি। দুর্নীতি হচ্ছে বৈষম্য সৃষ্টি করে, তো কাজেই দুর্নীতিটাকে যতটা কমিয়ে আনা যায়, বৈষম্য ততটা কমবে। কুয়েটে সংঘর্ষ ও শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় দোষীদের বিচারিক কার্যক্রম শেষ না হলে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে শিক্ষক সমিতি। রোববার দুপুরে প্রশাসনিক ভবনের সভাকক্ষে শিক্ষক সমিতির সাধারণ সভা শেষে এই সিদ্ধান্ত জানান তারা। এ সময় তারা বলেন, বিশ্ববিদ্যালয় আইনের বাইরে গিয়ে কুয়েট প্রশাসন দোষীদের বিচারিক কার্যক্রম স্থগিত করে রেখেছে।
মাত্র কয়েকজন শিক্ষার্থীর স্বার্থ রক্ষায় ও উপর মহল নামক অদৃশ্য শক্তিকে বর্তমান প্রশাসন সন্তুষ্ট করছে বলেও জানান তারা। সোমবার দুপুর 12টার মধ্যে প্রশাসন কোনো সন্তোষজনক সিদ্ধান্ত না নিলে উপাচার্যের কার্যালয়ে অবস্থান ধর্মঘটের ঘোষণা দিয়েছে শিক্ষক সমিতি। আজকে থেকে ক্লাস বর্জনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে প্রশাসনিক কাজে সহযোগিতা থেকেও শিক্ষকবৃন্দ বিরত থাকবে। আগামীকাল দুপুর 12 ঘটিকার মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন করে শিক্ষার পরিবেশ নিশ্চিত করার জন্য দাবি জানাচ্ছে। অন্যথায় শিক্ষা কার্যক্রম শুরু না হওয়া সহ পরবর্তীতে উদ্ভূত সকল পরিস্থিতির দায় দায়িত্ব ভাইস চ্যান্সেলর মহোদয়কে বহন করতে হবে। মাদারীপুরে আনন্দ ভ্রমণে নৌকাডুবির ঘটনায় নিখোঁজের 2 দিন পর এক তরুণের মরদেহ উদ্ধার হয়েছে। রোববার সকালে সদর উপজেলার পখিরা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শুক্রবার বিকেলে আনন্দ ভ্রমণে বের হয়ে রাতে ফেরার পথে বালুবাহী বালখেটের ধাক্কায় তাদের নৌকাটি ডুবে যায়। পরে সবাইকে উদ্ধার করা হলেও নিখোঁজ থাকে ট্রলারের চালক সুমন সিপাহী। ঘটনা 2 দিন পর পখিরা এলাকায় নদে সুমনের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়। মেহেরপুরে কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় পুরো জেলা। শনিবার সন্ধ্যায় শুরু হয় কালবৈশাখীর তাণ্ডব। ঘণ্টাব্যাপী থেমে থেমে চলে ঝড়। এ সময় বজ্রপাত ও বৃষ্টিতে গাছপালা, টিনের বসতঘর, দোকানপাট সহ বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। আম ও লিচু সহ উঠতি ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে। আক্তারুজ্জামানের প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা আফরোজ। শনিবার সন্ধ্যার পর মেহেরপুরের আকাশ মেঘে ঢেকে যায়। সন্ধ্যা 7:30টায় শুরু হয় কালবৈশাখীর তাণ্ডব। 30 মিনিট জুড়ে থেমে থেমে চলে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখীর ঝড়। পরে শুরু হয় মুষলধারে বৃষ্টি। এ সময় মেহেরপুর অঞ্চলে 52 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। বেশিরভাগ টিন ও মাটির বাড়িঘর সহ দোকান ভেঙে পড়ে। অনেকের টিনের ছাউনি উড়ে যায়। শহরের বিভিন্ন সড়কে গাছ উপড়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। গাছের ডালপালা ভেঙে বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় পুরো জেলা। ঝড়ের তাণ্ডবে আম ও লিচুর ব্যাপক ক্ষতিসহ বোরো ধান পানিতে তলিয়ে গেছে। এতে চাষিরা পড়েছেন ব্যাপক আর্থিক লোকসানের মুখে। 3 ভাগের 1 ভাগ গাছে আছে, 2 ভাগ নিচে। সবই শেষ হয়ে গেল, এখন আর কিছুই হবে না, আম সবই শেষ। হঠাৎ করে ঝড় বৃষ্টিতে আমাদের কলা, আম, তারপরে কাঁঠাল, এগুলো সব ভেঙে তো স্রোপাত হয়ে গেছে। গরু, ধানের জমিতে পানি উঠে পড়েছে। ক্ষয়ক্ষতি নিরূপণে কৃষি বিভাগ মাঠ পর্যায়ে কাজ করছে। আমরা প্রাথমিকভাবে অনুমান করছি আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ মাঠ পর্যায়ে অনুসন্ধান কার্যক্রম চলমান আছে। তারা অতি শীঘ্র আমাদেরকে জানাতে পারবে আসলে আমরা কি পরিমাণ ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আশ্বাস দেন এই কৃষি কর্মকর্তা। নিউজ ডেস্ক, দেশ টিভি। কোরবানির ঈদে ঘরে এবার ময়মনসিংহে প্রাকৃতিক উপায়ে গরু মোতাতাজা করছেন খামারিরা। ঈদুল আজহার আরও কিছুদিন বাকি, তাই এখন গরু বেচাকেনা চলছে অনলাইনে। ঈদের সময় ঘনিয়ে এলেও হাট বাজারে কেনাবেচা বাড়বে বলেও আশা করছেন খামারিরা। ইলিয়াস আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শোভা। ময়মনসিংহে এবার 24,635টি খামারে কোরবানির জন্য 1,92,889টি গরু পালন করা হচ্ছে। ছোট বড় খামার ছাড়া বাড়িতেও 2-1টি করে গরু পালন করছেন চাষিরা। অনলাইনে গরুর ছবি দেখে আগে ভাগেই বেশ জমেছে কেনাকাটা। ব্যাপারীরা নিজেরাও ঘুরছেন খামারে খামারে। কেউ যদি আসে এখানে আমাদের ফার্মে সরাসরি, সে ঠিকাও নিতে পারবে, লাইভ ওয়েটও নিতে পারবে। লাইভ ওয়েট 530 থেকে 520 টাকা, আর ঠিকা নিলে ওটা গরু দেখে পছন্দ হলে আমরা ইনশাল্লাহ ওইভাবেই সেল করি। 30টা থেকে 6টা গরু ঢাকা সেল হয়ে গেছে, আরও রেসপন্স আসতেছে, আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ। খামারে প্রাকৃতিক উপায়ে ঘাস ও খড়, খৈল, ভুসি খাইয়ে গরু মোটা তাজা করতে দেখে খুশি ক্রেতারা। চেহারা দেখলাম যে গরুর চেহারা অনেক সুন্দর আর কি। এখন সামনে ঈদ আছে, তো এখন ঈদের জন্য আমরা কিছু গরু কিনবো, এই আমাদের চিন্তা ভাবনা। এখন গরুগুলো আমাদের পছন্দ হয়েছে,
সব দিক দিয়ে আমরা ভালোই দেখলাম। এখন পর্যন্ত ৮০,০০০ থেকে শুরু করে ৩.৫ লাখ টাকায় দেশি ও শাহিওয়াল জাতের গরু বিক্রি হয়েছে। খামারিদের পশুর ন্যায্য মূল্য নিশ্চিত করতে দেশের বাইরে থেকে যেন গরু আসতে না পারে সে বিষয়ে সতর্ক থাকার কথা জানিয়েছেন প্রাণী সম্পদ কর্মকর্তা। আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণ গবাদি পশু পর্যাপ্ত আছে, আমাদের বাইরে থেকে কোনো গবাদি পশু আমদানি করতে হবে না, এটা সরকারের নীতি নির্ধারণের সিদ্ধান্ত। সেই মোতাবেক আমাদের ময়মনসিংহ জেলা আমরা প্রশাসনের সাথে নিবিড়ভাবে যোগাযোগ রাখছি যাতে বাইরে থেকে আমাদের বর্ডার এলাকা দিয়ে অবৈধভাবে যাতে কোনো গবাদি পশু আমাদের সাথে প্রবেশ করতে না পারে, আমাদের খামারিরা যাতে তাদের উৎপাদিত গবাদি পশু সঠিক মূল্য পায়। সেই জন্য আমাদের আইনগত এবং সরকারিভাবে যে প্রশাসনিক যে সাহায্য সহযোগিতা সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি যাতে বাইরে থেকে কোনো অবৈধভাবে কোনো গবাদি পশু আমাদের দেশে ঢুকতে না পারে। ময়মনসিংহে এবার ১৫২টি কোরবানি পশুর হাট বসবে। ঈদ ঘনিয়ে এলে এসব হাটে জমজমাট বেচাকেনা হবে আশা খামারিদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। বরিশালের কোরবানির হাটে এবার আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে বিশাল আকৃতির দুই গরু রাজা ও বাদশা। দর্শনার্থীরা প্রতিদিন ভিড় করছেন গরু দুটিকে এক নজর দেখতে। রাজা ও বাদশাই বরিশালের সবচেয়ে বড় গরু বলে দাবি করছেন ফার্মের মালিক। গরু দুটি কিনলে অতিরিক্ত সুবিধা দেওয়ার প্রতিশ্রুতিও দিচ্ছেন তারা। সহকর্মী শাকিল মাহমুদের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। বরিশালে কোরবানির হাটে মানুষের দৃষ্টি কাড়ছে বিশাল আকৃতির দুই গরু রাজা ও বাদশা। শাহিওয়াল জাতের এই গরু দুইটিকে প্রায় ২ বছর ধরে মোটাতাজা করা হচ্ছে এখানকার একটি ডেইরি ফার্মে। এর মধ্যে চঞ্চল স্বভাবের রাজার প্রিয় খাবার বুটের ভুসি, আর আদর প্রিয় বাদশার পছন্দ কাঁচা ঘাস। প্রিয় খাবার হলো আপনার বুটের ভুসি, এই কারণে হলো চুলার ভুসি, কারণে এই কারণে ভালো খায়, আর বাদশা খাই হলো একটু কাঁচা ঘাস একটু বেশি খায়। ৭৫০ কেজি ওজনের রাজার দাম চাওয়া হচ্ছে ৬,৩০,০০০ টাকা, আর ৭০০ কেজি ওজনের বাদশার দাম হাঁকা হচ্ছে ৫,৭০,০০০ টাকা। ৬,২০,০০০ টাকা ধরা হয়েছে রাজা, আর বাদশার দাম ধরা হয়েছে যে হলো ৫,৭০,০০০ টাকা। রাজা ও বাদশা বরিশালের সবচেয়ে বড় গরু দাবি করে এর পালনকারী বলছেন দিনে এদের পেছনে ব্যয় হয় ৭০০ টাকা, আর সবসময় চিকিৎসকের তত্ত্বাবধানে রাখা হয়। শুরুর দিকে তো একটু কম খরচ হইতো, এখন দিন দিন ওদের ওজন বাড়ছে, স্বাস্থ্য বাড়ছে, এখন ওদের পিছনে পার ডে দেখা গেছে যে ৭০০ টাকার মতো পার ডে খরচ আছে। রাজা ও বাদশার ক্রেতাদের জন্য সুযোগ সুবিধার প্যাকেজ ঘোষণা করেছে ফার্ম কর্তৃপক্ষ। আসলে রাজা বাচ্চা যারা নেবেন সুবিধা বলতে সে এখন আসলে আমাদের যে ফিক্সড প্রাইসটা ধরা আছে এদের জন্য, সেই প্রাইসে যদি হয় বা একটু কম বেশি করে যদি হয় সে কিনে নিবে। এখন আসলে আমাদের এখানে রাখা যাবে কুরবানি পর্যন্ত, ও যতটুকু যত্ন আমাদের ফার্মে এখন পাইতেছে কুরবানির আগ দিন পর্যন্ত আমরা ওরে সেইভাবেই যত্ন করে রাখবো ইনশাল্লাহ। আমরা নিজ দায়িত্বে সুন্দর মতো তার বাসায় পৌঁছে দেওয়ার জন্য। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে বরিশাল বিভাগে এবছর ৩,৯৭,৫০০ কোরবানি পশুর চাহিদার বিপরীতে পালন করা হচ্ছে ৪,৬০,০০০-এর মতো পশু। নিউজ ডেস্ক, দেশ টিভি। আবহাওয়া অনুকূলে থাকায় এবার মরিচের বাম্পার ফলন হয়েছে পঞ্চগড়ে। চলছে ক্ষেত ও মরিচ সংগ্রহ ও শুকানোর কার্যক্রম। মরিচ তুলে দিয়ে বাড়তি আয় করছেন শ্রমিকরা। তবে উৎপাদন খরচের তুলনায় বাজারে নেই মরিচের আশানুরূপ দাম, এতে হতাশ কৃষকরা। রাশিদুজ্জামান বাবুর রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শোভা। পঞ্চগড়ে চলছে মরিচ তোলা ও শুকানোর কাজ। বিস্তীর্ণ এলাকায় মাঠের পর মাঠ শুকানো হচ্ছে পাকা লাল মরিচ। গ্রামের মেঠো প্রান্তরে এখন শুধুই শুকনো মরিচের ঝাঁঝ। খোলা মাঠে রঙিন পলিথিনে মরিচ শুকানোর দৃশ্য দেখে মনে হবে যেন লাল গালিচা বিছিয়ে রেখেছে কেউ। প্রখর সোনালি রোদে লাল মরিচ প্রকৃতিকে করেছে বর্ণিল। মরিচ তোলার ভরা মৌসুমে চাষিদের সঙ্গে ব্যস্ত মৌসুমী কৃষি শ্রমিকরাও। কেজি দরে তুলছেন মরিচ, করছেন বাড়তি আয়। তবে উৎপাদন খরচের তুলনায় বাজারে নেই মরিচের আশানুরূপ দাম। চাষিরা বলছেন বাড়তি লাভের আশায় মরিচ চাষ করে এবার গুনতে হবে লোকসান, এতে হতাশ কৃষক। ১ বিঘার উপরে মরিচ করছি, মনে করেন যে তুলা লাগানো খরচ যে হিসাবে খরচটা হচ্ছে সেই পরিমাণ আমরা মূল্য আমরা পাচ্ছি না। সার কীটনাশকের দাম বেশি, মরিচের দাম কম, কৃষক মজুরি শ্রমিকের দাম বেশি, আর যে মরিচ ফলন দিছে এই ফলনে পয়সা বাড়ানো হয়, বাজার খুব কম। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ফলন ও মান ভালো হয়েছে বলে জানায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এই মরিচ আমাদের এই পঞ্চগড় অঞ্চলে আমরা লাল সোনা বলি। গত ২ বছর ১ বছর আগে এই মরিচের দাম চাষিরা বেশ ভালো পায়। প্রতি মন তারা শুকনো মরিচ ১০ থেকে ১২ হাজার টাকায় তারা বিক্রি করেন।
চলতি মৌসুমে জেলায় ৯,১৪৫ হেক্টর জমিতে মরিচ চাষ করা হয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। সীমান্তে বেড়েছে ভারতের অবৈধ পুশিন। এই নিয়ে জানাতে সাতক্ষীরা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, পুশিন ঠেকাতে বিজিবির পক্ষ থেকে কি কি পদক্ষেপ দেখছেন আপনি, বিস্তারিত জানাবেন। ন্যান্সি, দাঁড়িয়ে আছি সাতক্ষীরার ভোমরা সীমান্ত এলাকায়, ভোমরা সীমান্ত সড়কে। আপনি জানেন যে সাতক্ষীরা হচ্ছে বাংলাদেশের দীর্ঘতম সীমান্ত যে এলাকা, সেটি হচ্ছে প্রধানতম। 138 কিলোমিটার স্থলপথের যে সীমান্ত, এছাড়া 100 নটিক্যাল মাইল যেটি জল সীমান্ত রয়েছে। এই সীমান্ত জুড়ে দেখা দিয়েছে পুশিনের যে উত্তেজনা, বিশেষ করে ভারতীয় বিএসএফ এবং নৌবাহিনী গত 9 মে তারিখে মান্দারবাড়িয়া যে সাগর এবং সুন্দরবনে মানুষকে একেবারে অবর্ণনীয় অমানবিক প্রক্রিয়ায় তাদেরকে কিন্তু পুশিন করে 78 জনকে। কারো চোখ বেঁধেছে, কারো হাত বেঁধেছে, এবং সেখানে সুন্দরবনে চোখ বেঁধে এটাকে বলা হয় বাঘের মুখে ঠেলে দেয়া। এইরকম পরিস্থিতিতে বিজিবি, বিশেষ করে রিভাইন আরবিজিবি যেটি, এবং একই সাথে শ্যামনগর উপজেলা প্রশাসন, সাতক্ষীরা জেলা প্রশাসন, এবং একই সাথে যেগুলো সংশ্লিষ্ট বিশেষ করে একই সাথে রয়েছে বন বিভাগ, সেগুলো তাদেরকে রক্ষা করে তাদেরকে খাদ্য দিয়ে অসুস্থ তাদের উপরে যে নির্যাতন করা হয়েছিল সেসব মানুষকে রক্ষা করে তাদেরকে স্থানীয় যে জনপদ, সেই জনপদে নিয়ে আসে। এখানে কোস্টগার্ডেরও ভূমিকা ছিল সাংঘাতিকভাবে। এখানে বলে রাখা দরকার, এরকম। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, সাতক্ষীরা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। বড়পুকুরিয়া কয়লা খনি বাংলাদেশের একমাত্র বাস্তবায়িত কয়লা খনি। এখানে কর্মসংস্থান হয়েছে অনেকের। তবে এখানকার নির্গত ময়লাযুক্ত পানি থেকে কয়লার গুঁড়া সংগ্রহ করেন 3 শতাধিক নারী, যা বিক্রি করে সামান্য আয় দিয়ে চলে তাদের সংসার। সহকর্মী মোহাম্মদ হারুনুর রশিদের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন সালমা জাহান। বড়পুকুরিয়া কয়লা খনির প্রায় 1600 ফিট নিচ থেকে কয়লা উত্তোলনের সময় ভূগর্ভে পানি জমে যায়। সে পানি বড় বড় পাম্পের মাধ্যমে উপরে তুলে এনে ড্রেনের মাধ্যমে বাহিরে নিষ্কাশন করা হয়। সেই ড্রেনের মুখে বিভিন্ন কায়দায় পানিতে থাকা কয়লার গুঁড়া সংগ্রহে সারাদিন পালাক্রমে কাজ করেন 315 জন নারী কর্মী। প্রতিদিন 2 শিফটে 90 জন কাজ করেন। সপ্তাহে একজন একদিন কাজ করার সুযোগ পায়। টানা 12 ঘন্টা পানিতে থেকে প্রতিদিন প্রায় 3 থেকে 4 মণ কয়লার গুঁড়া সংগ্রহ করতে পারে একটি দল। স্থানীয় কয়লা ব্যবসায়ীদের কাছে প্রতি মণ কয়লা 350 থেকে 400 টাকায় বিক্রি করেন তারা। সপ্তাহে একদিন কাজ করে একজন নারী আয় করেন 300 থেকে 400 টাকা। আমরা এই তো কয়লা তুলি, প্রায় 3 মণ 4 মণ 5 মণ এরকম। একটা গরু 2 ভাগ হসি, দিনে 24 ঘন্টা, 7 দিন পর পর একদিন। হ্যাঁ, কি করে খাই? তো কয়লা ময়লা তুলি, এই এত কষ্ট মষ্ট করে চলি। এখন এই যে কুড়ি খাবার আগে কষ্ট, গরিব মানুষ কি করবো এখন? এই তার জন্য এসে আমাকে পড়ে থাকবে না। পরে ব্যবসায়ীরা এসব কয়লা শুকিয়ে প্রতি মণ 400 থেকে 450 টাকা পর্যন্ত ইটভাটা মালিকদের কাছে বিক্রি করে থাকেন। আমরা কিনি, আমাদের জায়গা মতো রাখি দিয়ে এখন আমাদের কাছ থেকে ভাড়া আলাদা আসে, আসি করে করে নিয়ে যায়। আমরা 300, 350, 400 এরকম মনে কিনি। এখান থেকে চাষ হওয়ার পরে ভাটায় যায়, এখানে সেটা জ্বালানি হিসেবে ব্যবহার করি। জীবিকার তাগিদে কাজ চালিয়ে যাচ্ছেন অসহায় এ নারীরা, যা সংসারে প্রয়োজনের চেয়ে অতি স্বল্প। নিউজ ডেস্ক, দেশ টিভি। নওগাঁর বদলগাছিতে পোশাক কারখানার উচ্ছিষ্ট কাপড় বা ঝুট দিয়ে পাপোশ বানানোর কারখানা গড়ে তুলেছেন শাহিন হোসেন নামে এক যুবক। কারখানায় বেশিরভাগ শ্রমিকই নারী। এতে আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেন নারীরা, সেই সঙ্গে সংসারে ফিরছে সচ্ছলতা। কাজী কামাল হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শোভা। পোশাক কারখানার উচ্ছিষ্ট কাপড় বা ঝুট দিয়ে তৈরি হচ্ছে বাহারি নকশার পাপোশ। নওগাঁর বদলগাছি উপজেলার ভান্ডারপুর গ্রামের যুবক শাহিন হোসেন
পড়াশোনা শেষ করে চাকরির পেছনে না ছুটে সিদ্ধান্ত নেন ব্যবসা করবেন। সেখান থেকেই আসে এই আইডিয়া। ঝুট কাপড় কিনে 12টি মেশিন দিয়ে শুরু করেন পথ চলা। পড়াশোনা শেষ করে কি করব, চাকরি পাইনি। পরে অনেক চিন্তা ভাবনা করে এক বড় ভাইয়ের পরামর্শে এই প্রতিষ্ঠানটি আমি মাত্র 12 জন শ্রমিক দিয়ে শুরু করি। এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। বর্তমানে তার কারখানায় মেশিন রয়েছে 120টি, শ্রমিক 70 জন, যাদের বেশিরভাগই নারী। এতে আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেন তারা, সেই সঙ্গে সংসারে ফিরছে সচ্ছলতা। জুট ফেব্রিক্স থেকে দড়ি তৈরি করা হয়। দড়িটা প্রসেস অনুযায়ী আমাদের কাছে আসে, সেটা আমরা পাপুস তৈরি করি বিভিন্নভাবে, বিভিন্ন সাইজের। কাজের ফাঁকে আমি এখানে এসে কাজ করি, আমার বাচ্চাকে লেখাপড়া করাই, আমার যা বেতন পাই তা দিয়ে আমার হাত খরচ চলে। সকাল 8টায় আমরা আসি, বাড়ির কাজ কাম শেষ করে আসে, সারাদিন পাপোশ তৈরি করি। এই উদ্যোগকে সব দিক থেকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন এই কর্মকর্তা। নারী উদ্যোক্তা হয় যে 5% সরল সুদে এবং পুরুষ উদ্যোক্তা হলে আমরা 6% সরল সুদে ঋণ দিয়ে থাকি। এর বাইরেও আমরা যেটা করি, যদি প্রোডাক্টের তারা মার্কেটিং করতে চায়, যদি কোনো জায়গায় ব্র্যান্ডিং করতে চায়, সেক্ষেত্রেও আমরা কিন্তু সুযোগ সুবিধা দিয়ে থাকি। এই শিল্পকে এগিয়ে নিতে বিদেশে রপ্তানির ব্যবস্থার পাশাপাশি সরকারের পৃষ্ঠপোষকতার দাবি সংশ্লিষ্টদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাম্য হত্যার বিচার দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছে ছাত্রদল। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ সুজন। তারেক, অবরোধ কর্মসূচিতে ছাত্রদল নেতাকর্মীরা কি বলছেন, বিস্তারিত জানাবেন। আপনি যেমনটি জানেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ছাত্রদল নেতা শাম্য হত্যার ঘটনায় কিন্তু কয়েকদিন ধরে ছাত্রদল কিন্তু সেটার প্রতিবাদ এবং তাদের দাবি জানিয়ে আসছেন। আজকে এখানে বিকেল 3:30টার দিকে কিন্তু এই শাহবাগ যে মোড়টি রয়েছে সেটি অবরোধ করে তারা এখানে বিক্ষোভ সমাবেশ করছেন এবং নেতারা যেমনটি বলছেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত এবং প্রকৃতপক্ষে যারা জড়িত তাদেরকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে কিনা সেটা নিয়ে সন্দেহ রয়েছে। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে দায়, সেই দায়টি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এড়াতে পারে না। তারা যেমনটি বলছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে তার শিক্ষার্থী হত্যার শিকার হয়েছেন, সেই দায়ভার প্রশাসনকে নিতে হবে এবং একই সঙ্গে এখানে কিন্তু নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রক্টর সহ যারা রয়েছেন তাদের কিন্তু পদত্যাগের দাবিও কিন্তু তারা জানায় এবং তারা যেমনটি বলছেন, যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনায় তারা প্রকৃত অপরাধী কিনা সেটা নিয়েও কিন্তু সন্দেহ রয়েছে। মূলত তারা যেমনটি বলছেন যে এই হত্যাকাণ্ডের যারা প্রকৃত অপরাধী এবং এর সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে শাস্তি বা আইনের আওতায় আনতে হবে। আমরা যেমন তারা দখল আপনার সঙ্গে যদি একটু বলি, আপনারা দীর্ঘদিন ধরে এটা নিয়ে আন্দোলন করে আসছেন, কি বলবেন আসলে আপনাদের দাবিগুলো? সাম্য আমাদের গণতান্ত্রিক আন্দোলনে দীর্ঘ এই ফেসিবাদ আন্দোলনে আমাদের সাথে ছিল। আমাদের সহযোদ্ধা হত্যার প্রতিবাদে আমরা এখানে হয়েছি। দ্রুত যারা দোষী তাদের আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি এবং যে ক্যাম্পাসে নিরাপদ দিতে পারে না, এই ক্যাম্পাসে বিসির পদত্যাগ দাবি করছি। এই বিশ্ববিদ্যালয়ে আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হচ্ছে, আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসির পদত্যাগ চাচ্ছি। যেমনটি বলছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য তার দাবি কিন্তু এখানে জানাচ্ছেন। একই সঙ্গে এই ঘটনায় যারা জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছেন। মূলত আজকে বিকেল 3:30 থেকে কিন্তু তারা এখানে উপস্থিত হন এবং কেন্দ্রীয় ছাত্রদল হতে শুরু করে আশেপাশের যে ইউনিটগুলোর নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়ে তাদের দাবি জানান এবং আজকে এই মুহূর্তে যেমনটি দেখছি পুরো শাহবাগ মোড় কিন্তু তাদের অবস্থান এবং তারা সেখানে অবস্থান নিয়ে শাহবাগ মোড়টি অবরোধ রয়েছে এবং গাড়ি চলাচল কিন্তু এই মুহূর্তে হচ্ছে না। তো আমরা যেমনটি দেখছি নেতারা কিন্তু এই মুহূর্তে তাদের এই যেই দাবি সেগুলো জানাচ্ছেন এবং তারা বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাদের যে দায় সেই দায় নিয়ে তাদেরকে পদত্যাগ করতে হবে। আমরা আরো দেখতে পেয়েছি
সুজন, আপনাকে ধন্যবাদ। দর্শক, শাহবাগ মোড় থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী তারেক মাহমুদ সুজন। দেখছেন দেশ জনপদ সংবাদ। পাঁচ দিন বন্ধ থাকার পর আবার চালু হয়েছে রাঙ্গামাটির চন্দ্রঘোনা রাখাইল নৌ রুটে ফেরি চলাচল। রোববার ভোর 6টা থেকে ফেরি চলাচল শুরু হয় বলে জানায় সওজ রাঙ্গামাটির নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা। বলেন, কর্ণফুলী নদীতে নাব্য সংকটের কারণে ড্রেজিং কাজের জন্য গত মঙ্গলবার থেকে ফেরি চলাচল বন্ধ ছিল। ড্রেজিং ও সংযোগ সড়কের সংস্কার শেষ হওয়ায় পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। শুল্ক মৌসুমে নদীতে নাব্য সংকট দেখা দিলে ফেরি ও পল্টুন আটকে যায়, যার ফলে যান চলাচলের সমস্যা হয়। তাই 5 দিন ফেরি বন্ধ রেখে ড্রেজিং কাজ সম্পন্ন করা হয়েছে। নেত্রকোনায় আন্তনগর মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি সংযোগ হুক ভেঙে গিয়ে পেছনের সব বগি রেল ব্রিজের উপর রেখেই ইঞ্জিন চলে যায় অন্য স্টেশনে। শনিবার রাত 8টার দিকে নেত্রকোনার শ্যামগঞ্জ স্টেশন থেকে ট্রেনটি মোহনগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার পর চল্লিশা এলাকায় এই ঘটনা ঘটে। যাত্রীরা জানায়, সন্ধ্যার দিকে ঢাকা থেকে আসা মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি শ্যামগঞ্জ স্টেশনে এসে পৌঁছায়। এ সময় যাত্রী বিরতি শেষে সেখান থেকে ছেড়ে যাওয়ার কয়েক মিনিট পর চল্লিশা এলাকায় ট্রেনটির বগির সংযোগ হুক ভেঙে যায়। এতে ট্রেনের ইঞ্জিনটি চল্লিশা রেল ব্রিজের উপর সব বগি রেখেই নেত্রকোনা বড় স্টেশনে চলে যায়। পুলিশের একটু সামনে আসার পরে এই জায়গায় থামার পরে জানতে পারি যে ইঞ্জিনটা যে জায়গায় জয়েন দেয় এই জায়গা থেকে ছুটে গেছে। ছুটে থেকে ইঞ্জিন চলে গেছে আলাদা আর বগিগুলো আসছিল আলাদা। আমি মানসিং থেকে আসছি মোহনগঞ্জ যাব, প্রায় 2.5 ঘন্টা যাবত আমি এখানে আছি। আমাদের বাড়িতে অনেক চিন্তা করছে বাবা মা, আমরা অনেক সমস্যায় আছি। টাঙ্গাইলের মধুপুরে দারিদ্র্যপীড়িত হিন্দু মুসলিম গারো অধ্যুষিত এলাকায় নিউজিল্যান্ডের বাসিন্দা ডাক্তার এড্রিক বেকার হাসপাতাল স্থাপন করেছিলেন। এর নাম দেয়া হয় কাইলাকুড়ি স্বাস্থ্য পরিচর্যা কেন্দ্র। বেকারের মৃত্যুর পর হাসপাতালটির পরিচালনা করছেন আমেরিকার এক ডাক্তার দম্পতি। হাসপাতালের আধুনিকায়নের পাশাপাশি সবার সহযোগিতা চেয়েছেন তারা। সহকর্মী অভিজিৎ ঘোষের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। টাঙ্গাইলের মধুপুর উপজেলার অরণ্যঘেরা হাগোরাকুড়ি গ্রামের কাইলাকুড়ি স্বাস্থ্য পরিচর্যা কেন্দ্র ডক্টরস বেকার্স অর্গানাইজেশন ফর ওয়েলবিং বর্তমানে হয়ে উঠেছে দরিদ্র মানুষের জন্য এক নির্ভরযোগ্য চিকিৎসা প্রতিষ্ঠান। 1983 সালে প্রতিষ্ঠিত এই কেন্দ্রটি প্রতিষ্ঠাতা ডক্টর বেকারের মানবিক দর্শনে পরিচালিত হয়ে আসছে। বর্তমানে একদল আন্তরিক চিকিৎসক ও নার্স ও কর্মী মোট 79 জন এই সেবাদানে যুক্ত আছে। প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে শত শত রোগী এখানে আসেন। চিকিৎসা সেবা শুরু হয় মাটির ঘরে কাউন্সিলিং এর মাধ্যমে। এরপর সিরিয়াল অনুযায়ী রোগীদের ব্লাড প্রেশার ও ওজন মাপার জন্য পাঠানো হয়। সেখান থেকে টিকিট নিয়ে আবাসিক চিকিৎসকদের কাছে যান তারা। গুরুতর রোগীদের চিকিৎসা করেন যুক্তরাষ্ট্র থেকে আগত চিকিৎসক ডক্টর জোন্স ও তার সঙ্গী। চিকিৎসা শেষে রোগীরা ফার্মেসি ঘর থেকে ওষুধ সংগ্রহ করেন, যেখানে দায়িত্বে আছেন 2 জন কর্মী। কম খরচে মানসম্মত চিকিৎসা ও আন্তরিক ব্যবহারে মুগ্ধ রোগীরা। তাই কাইলাকুড়ি হয়ে উঠেছে সেবার আরেক নাম। চিকিৎসার গুণে খুব উন্নত, মানুষ সেবা পায়। 20 টাকা 10 টাকা এরকম করে দিয়ে এটা ওষুধ নিতে পারি। এভাবেই সেবার মাধ্যমে মানুষের ভালোবাসা অর্জন করবে, এমনটাই প্রত্যাশা আমেরিকান চিকিৎসক দম্পতির। আর অনেক গরিব প্যারামেডিক আমাদের কর্মী আছে আর সেবা দিতেছি এখানে এসে মানুষের সেবা করতে পেরে আমি সত্যি খুব আনন্দিত। হাজারো সীমাবদ্ধতার মধ্যে সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা চলছে বলে জানান হাসপাতালের পরিচালক। আমাদেরকে সার্বিক সহযোগিতা দিয়ে আসতেছে এখন পর্যন্ত। মাঝখানে ওনারা ছুটিতে চলে গেছেন আমেরিকাতে, ওনারা আবার ফিরে আসছেন। ওনারা 2 জনই ডাক্তার জেসন এবং ডাক্তার মিরিন্দি। হাসপাতালটি আধুনিকায়নের জন্য আবাসন সহ সরকারের বিভিন্ন উদ্যোগ নিলে গরিবের সুচিকিৎসা নিশ্চিত হবে, এমনটাই মনে করেন স্থানীয়রা। নিউজ ডেস্ক, দেশ টিভি। গাজীপুরের কাপাসিয়ায় লোটো বাংলাদেশের নতুন অত্যাধুনিক কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে। রোববার সকালে কাপাসিয়ার কপালেশ্বর এলাকায় কারখানার ভিত্তি স্থাপন উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক কাজী জামিল ইসলাম। এ সময় তিনি বলেন, নতুন কারখানার মাধ্যমে এলাকায় সহস্রাধিক কর্মসংস্থান সৃষ্টি হবে। রপ্তানির পথ সুগম হবে, যা দেশের বৈদেশিক মুদ্রা অর্জন এবং অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
নতুন কারখানাটি পরিবেশ বান্ধব এবং কোনো অপদ্রব্য পানি বা বাতাসের ক্ষতি করবে না বলেও জানান তিনি। আগামী 6 মাসের মাথায় আমাদের পণ্যোদ্যমে কারখানা চালু হবে, যেখানে প্রায় 2000 লোকাল লোকদের কর্মসংস্থান হবে, দেশের অর্থনীতিতে একটা বড় একটা ভূমিকা রাখবে। আর এটা হচ্ছে সাধারণ একটা ফ্যাক্টরি না, এটা হচ্ছে ইটস এ বিট গ্রিন ফ্যাক্টরি, যেখানে এনভায়রনমেন্টটাকে কনসিডার করে আমরা চালাবো। আমাদের এখান থেকে কোনো দূষিত কোনো বাতাস বা দূষিত কোনো পানি আমরা সমাজে নিক্ষেপ করব না। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।